শিনজে কোমায় থাকা শিনজেকে দেখতে হসপিটালে আসে। লিরিমের পাঠানো এক ফোনে কল আসে। এরপর আমরা শিনজেকে লিরিমের সামনে দেখতে পাই। লিরিম বলে তার নাম হিউমিন ছিল, কাং হিউমিন। তাকে দেখতেই শিনজের মনে পড়ে সে যখন তার মাকে হারিয়ে কান্না করছিল, এই লোকটাই তার সামনে এসে বলেছিল সে তার মাকে খোঁজে আনবে। এত বছর পরও সে একই রকম কিভাবে আছে। এক সময় এসেছিল, এরপর থেকে আমার বয়স বাড়া থেমে গেছে, কিন্তু সময় আবার পল্টি দিয়ে আগের জায়গাতে এসেছে। একটা সময় ছিল যখন আমার ভাতিজা ছোট ছিল, কিন্তু সে এখন একদম আমার মতো। শিনজে বলে তোর ফ্যামিলি ড্রামা অনেক হয়েছে, আমায় ফোন কেন করেছিলি? এই কথায় লিরিম কাঠ দিয়ে তাকে এক বাড়ি বসায়। লিরিম বলে সে তার জীবনটা পরিবর্তন করেছে, এবার সে তার কৃতজ্ঞতা প্রকাশ করবে। এই বলে সে তার সামনে দুই মায়ের ছবি ফেলে। শিনজে দেখে দুটো মানুষের একই রকম চেহারা, এক মা যার কাছ থেকে ধোকা মিলেছে, আর এক মা যে তাকে ধোকা দিয়েছে। লিরিম বলে তার দুই মায়ের জীবন এখন তার হাতে। শিনজে রেগে বলে কাজের কথায় আস, কি চাস তুই? লিরিম বলে সে তার ভাতিজার অনেক দূরে থেকেও অনেকটা কাছে। সে যেন লিগনের কাছে থাকা সেই বাঁশির টুকরোটা তাকে এনে দেয়, আর যদি সে লিগনকে মেরে ফেলতে পারে তাহলে তো আরো ভালো। শিনজে বলে এই কাজটা সে অন্য কাউকে দিয়ে কেন করাচ্ছে না? সে এতটাও ভালো ছেলে না, তার মনে কোনো মায়ের জন্যই ভালোবাসা নেই। লিরিম বলে সে তাকে খুব ভালো করে চেনে, তার মনে ভালোবাসা অবশ্যই আছে, যেটা মনের এক কোণে চাপা পড়ে আছে। দেখানো হয় 25 বছর আগে তার মা ঋণে ডুবে শিনজেকে সাথে নিয়ে মরার চেষ্টা করছিল। সে তাকে নিয়ে এক ব্রিজের কাছে আসে। সে শিনজেকে বলে তারা দুজন একসাথে এখান থেকে লাফ দিয়ে মরে যাবে। তবে এসবে শিনজে খুব ভয় পাচ্ছিল, সে এরকম ভাবে নিজের জীবনটা শেষ করতে চায় না। এমন সময় এখানে লিরিম চলে আসে এবং মা আর ছেলেকে বলে সে তাদের দুজনকেই একটা নতুন জীবন দিতে পারবে, যার বিনিময়ে শিনজের মাকে পার্ক সুনজিন নামে রাজার মহলে কাজ করতে হবে, আর তার ছেলে মিনকে এক বড়লোক ফ্যামিলি অ্যাডপ্ট করে নেবে। এভাবেই তার মা রাজি হয়ে মহলে চলে যায়, আর মিনকে লিরিম রিপাবলিক অফ কোরিয়াতে নিয়ে আসে। লিরিম নারীর কফি শপে আসে। আমরা বুঝতে পারি নারীর সাথে লিরিমের খুব ভালো একটা সম্পর্ক। নারী তার হাত দেখে জ্যোতিষীগিরি করছিল। এমন সময় উনসাপ চলে আসে। সে বলে আরে বাহ, এখানে তো দেখছি মহল রোমান্টিক হচ্ছে। নারী বলে সে আজকাল হাত পড়া শিখছে, সে কি তারটাও দেখে দিবে? এই কথায় উনসাপ দৌড়ে এসে তার হাত দেয়। এবার লিরিমকে দেখতেই বলে তাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছে। লিরিম নিজে থেকেই তাকে বলে তার সাথে কিংডম অফ কোরিয়ার বুসান শহরে দেখা হয়েছিল। উনসাপ তাকে মনে করতে পেরে নারীকে পিছনে লুকিয়ে যেতে বলে। তাকে এমন করতে দেখে নারী খুবই অবাক হয়। লিরিম বলে সে যেহেতু তাকে দেখে নিয়েছে, চাইলে এই খবরটা তার ভাতিজার কাছ অব্দি পৌঁছাতে পারে, কারণ সে নিজেও জানে না আজকাল সে কোথায় লুকিয়ে আছে। এমনিতেও সে তার মায়ের মৃত্যুবার্ষিকীর সভাতে সামিল হতে চায়, আর যদি সে তাকেও ওখানে না পায় তাহলে সে অবশ্যই তার এই জ্যোতিষী বান্ধবীর কাছে আসবে। এই বলে সে ক্যাফে থেকে বেরিয়ে যায়। উনসাপ দ্রুত তেইউলকে কল করতে চাইলে নারী দেখায় তেইউল তো বাহিরেই দাঁড়িয়ে আছে। উনসাপ তার কাছে এসে বলে লিরিম একটু আগে এখানেই ছিল। লোনা বলে কি লিরিম ছিল? এমন সময় শিনজে চলে আসে। তাকে দেখে জানতে চায় সে মাথায় কিভাবে আঘাত পেয়েছে। শিনজে বলে সেও তো আঘাত পেয়েছে, এখানে কি করছে? এমন সময় লোনা অভিনয় করতে শুরু করে, তার খুবই খারাপ লাগছে, সে বাসায় যাচ্ছে। ওনসাপ জানতে চায় তার কি হয়েছে। শিনজে বলে তেইউল, আমি শুনেছিলাম তুমি বাম পাশে আঘাত পেয়েছো। লোনা বলে তুমি ভুল শুনেছো, আমি ডান পাশে আঘাত পেয়েছি। তবে শিনজে তাকে ধরে ফেলে, সে বুঝতে পারে এটা তেইউল না। এমন সময় তেইউল চলে আসে। তারা দুজন খুবই ভয় পেয়ে যায়। উনসাপকে নারীর খেয়াল রাখতে বলে। তেইউল শিনজেকে দেখে জানতে চায় তার মাথায় কিভাবে আঘাত পেয়েছে। লোনা বলে আমিও এটাই জিজ্ঞেস করেছি, কিন্তু ও জবাব দেয়নি। তেইউল এক ঘুষি মেরে বলে জবাব তো তোকে আমি দেব। এবার তারা সবাই মিলে লোনাকে নিয়ে নারীর অ্যাপার্টমেন্টে আসে। ইয়ং জানতে চায় সে কি লিরিমের কথায় রাজাকে বিষ দিয়েছে, সে এমনটা কেন করেছে। লোনা বলে আচ্ছা তাহলে তুমি জয়ং, ভুলে যেও না আমিও তোমার দুনিয়ারই। ইয়ং বলে সে যদি তাকে ওই দুনিয়ায় পেত এতক্ষণে মেরে ভূত বানিয়ে দিত। সেনজে লোনার ব্যাগে অদ্ভুত সব মেডিসিন খুঁজে পায়, যেখানে ঘুমের মেডিসিনও ছিল। এখান থেকে আমরা জানতে পারি লোনা ক্যান্সারে আক্রান্ত, আর এই জন্যই লোনা প্রতি রাতে ঘুমোতে সময় অদ্ভুত কান্নাকাটি করে। লোনা বলে সে আর কয়েকটা দিনই বেঁচে আছে, খুব দ্রুতই সে মারা যাবে। এসব শুনে তেইউল তার সাথে একান্তে কথা বলতে চায়। তেইউল জানতে চায় সে তাকে কেন জানে মারেনি, তাকে আঘাতও করেছে, আবার পরে সেই তার বাবাকে কল করে তাকে হসপিটাল অবধি পৌঁছেছে। তার অনুপস্থিতিতে সে তার বাড়িতে কি করছিল আর তার বাবার সাথে কি কথা বলেছে। লোনা তাকে চিন্তা করতে বারণ করে, সে এমন কিছুই করেনি যার মাধ্যমে তার কোনো ক্ষতি হয়েছে, আর এমনিতেও তার বাবার কোনো ক্ষতি করার ইচ্ছাই তার মধ্যে জাগ্রত হয়নি। জীবনে প্রথমবার লোনা তার বাবার সাথে একটু ভালো সময় কাটিয়েছে।
সে তার চোখে এক অদ্ভুত মায়া অনুভব করেছে। এই কথাগুলো শুনে তেইউল একদম চুপ হয়ে যায়। তার মনে হচ্ছে সে যেন সামনে থাকা আয়নাতে নিজেকে দেখছে। এমন সময় দুজনই একই সাথে চুলে হাত দেয়। এতে তারা দুজনই খুব অবাক হয়। সাথে সাথে সময় থেমে যায়। আমরা লিগনকে দেখতে পাই যে শহরের রাস্তা দিয়ে দৌড়ে পুলিশ স্টেশন চলে আসে। তবে এখানে সে জং তেইউলকে দেখতে পায় না। সবকিছু স্বাভাবিক হতে সে তাদের কাছে জানতে চায় জং তেইউল কোথায় আছে। হসপিটালের বাইরে আমরা তেইউলকে দেখতে পাই। ডক্টর তাকে ভেতরে গিয়ে রেস্ট করতে বলে। তার এমন অবস্থাতে বাইরে ঘোরাফেরা করা একদমই উচিত নয়। তেইউল বলে সে আসলে কারোর জন্য অপেক্ষা করছে। তার মনে হচ্ছে সে হয়তো খুব কাছেই চলে এসেছে। এমন সময় সে লিগনকে দেখতে পায়। লিগন তেইউলকে এমন আহত অবস্থায় দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। তেইউল তাকে জড়িয়ে খুব কান্না করে। সে খুব খুশি হয় লিগন ফিরে এসেছে। তেইউল বলে, লিগন, আমি তোমায় অনেক মিস করেছি। লিগন বলে, আমাকে মাফ করে দিও, আমি আর কখনো তোমায় না বলে যাব না। এভাবেই তারা একজন আরেকজনের কাছে ক্ষমা চাইতে থাকে, ভালোবাসতে থাকে, মাফ চাইতে থাকে। লিগন তাকে নিয়ে হসপিটালে আসে। তেইউল বলে, প্লিজ যেও না। লিগন বলে, আমি যাব না। কাল চলে যাবে? কালও যেও না। লিগন বলে, আমি কালও যাব না। তেইউলকে বেডে শোয়ালে সে বলে, আমি যখন ঘুমিয়ে পড়বো তুমি চলে যাবে, তাই না? লিগন বলে, আমি বললাম তো যাব না। আচ্ছা, তুমি প্রমাণ চাও? এই বলে সেও তার সাথে শুয়ে পড়ে। লিগন আদর করে তার মাথা হাতিয়ে দেয়। তেইউল খুব খুশি হয়, বলে, আমি অনেক বেশি খুশি হয়েছি। ছোট সময়, এরপর আমার বড় সময় তুমি আমার সাথে দেখা করতে এসেছো। এরপর আমি আরো খুশি হয়েছি যখন তুমি আমায় জড়িয়ে ধরেছিলে। লিগন বলে সেও খুব খুশি হয়েছিল তার শহর গোয়ানে আসার পর তেইউল তাকে জড়িয়ে ধরেছিল। এভাবেই তারা একে অপরকে দেখতে থাকে। তারা মনে করে এটাই হয়তো তাদের ভাগ্য। এত কিছুর পরও যে তারা এক হতে পেরেছে, এর চেয়ে সৌভাগ্যের আর কিছুই হতে পারে না। লিগন তাকে ঘুমিয়ে পড়তে বলে। তেইউল বলে সে ঘুমাবে না, সে তাকে এভাবেই দেখতে চায়। কিছুটা সময় পর তেইউল ঘুমিয়ে গেছে বুঝতে পেরে লিগন চুপ করে বাইরে এসে ইয়ংকে কল করে। দেখা করতে তারা দুজন চলে আসে। তাকে দেখতে ইয়ং জানতে চায় সেই অনুষ্ঠানে কি সেই ছিল। শিনজে বলে, তাহলে সেই তাকে কল করেছিল? এর মানে মনে হচ্ছে আমি একদম ঠিক সময় আছি। শিনজে বলে, এসব কি হচ্ছে? এখন তুমি সময়ের পিছনেও যেতে পারো। ইয়ং বলে সে খুব খুশি হয়েছে তাকে সুস্থ সবল দেখে, আর বলে সে সংজন হিয়ের খোঁজ পেয়েছে। এই বিষয়ে শিনজে তাকে অনেক হেল্প করেছে। লিগন তাকে ধন্যবাদ জানিয়ে বলে সে সত্যি তার কাছে ঋণী হয়ে গেল। শিনজে বলে, তাহলে ঋণ পরিশোধ করো। লিগন বলে সে যা চায় সে দিতে পারবে। শিনজে বলে, তোমার জীবন। তার এই কথায় লিগন বলে, মনে তো হচ্ছে তুমি লিরিমের সাথে দেখা করেছো। ও তোমার দুই মাকেই ব্যবহার করেছে। শিনজি বলে দেয় লিরিম তার সাথে লিগনকে মারার ডিল করেছে। শিনজি বলে সে যখন ওই দুনিয়াতে যাবে তাকে যেন বলে। এই বলে সে চলে যায়। ইয়ং তাকে নিয়ে সেই জায়গাটাতে আসে। ইয়ং দেখায় সামনের ঘরেই লিরিম হিয়েকে বন্দি করে রাখে। এমন সময় ড্রাইভার হিয়েকে নিয়ে আসে। তাকে দেখা মাত্রই হিয়ে থমকে যায়। সে তার কাছে আসতে চাইলে ড্রাইভার তাকে আটকায়। যদি এই মুহূর্তে সে তাকে না যেতে দেয় তাহলে খুব খারাপ হবে। হিয়ে তার সামনে এসে বলে, তাহলে তুমি সেই না লিরিমের ভাতিজা? তোমার চেহারা একদম জীবনের মতো। যদিও বেঁচে থাকতো না তাহলে একদম তোমার মতো হতো। কিন্তু জানো তো ও এই দুনিয়াতে এখন নেই, শুধু তোমার জন্য। এই কথাটা শুনে লিগনের খুব খারাপ লাগে। হিয়ে বলে, মনে তো হচ্ছে তুমি আমার জন্য মরবে। লিরেম আমাকে এই জন্যই তো বাঁচিয়ে রেখেছে। এই কথাটা শুনে গার্ড ছুরি বের করতেই ইয়ং তাকে মেরে আটকিয়ে নেয়। লিগন বলে, আপনার কিচ্ছু হবে না। খুব দ্রুতই আমার মার মৃত্যুবার্ষিকী। মনে তো হচ্ছে লিরিম আপনাকে সেদিনই ওখানে নিয়ে যাবে। আপনি যাবেন ঠিকই, আর ফিরে আসতে পারবেন না। আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। হিয়ে বলে, এর মানে তুমি আমার জীবন বাঁচাবে? সেই ডেটটা আমারও মনে আছে। বাঁচাতে চাইলে 2 দিন আগে এসো। আর হ্যাঁ, আমার জন্য তুমি জীবন দিও না, কারণ আমি তোমার মা নই। এই বলে হিয়ে চলে যায়। লিগন দাঁড়িয়ে তাকেই দেখতে থাকে। এক মুহূর্তের জন্য তার মনে হচ্ছিল সে হয়তো তার মাকে দেখেছে। যদি তার মা বেঁচে থাকতো তাকে হয়তো ঠিক তার মতোই দেখাতো। পরদিন সকালে সে তেইউলের খুব যত্ন করে। সে তার চুল শুকিয়ে দেয়, হুইল চেয়ারে করে তাকে নিয়ে ঘুরতে আসে। তেইউলের কাছে এসব কিছু খুব ভালো লাগে। সে তাকে একটা চুমু খায়। লিগন তার জন্য একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে অনলাইন থেকে ফুড অর্ডার করে। সে তাকে এই মজার খাবারগুলো নিজের হাতে খাইয়ে দেয়। তেইউল বলে, চলো না আমি আর তুমি কোথাও পালিয়ে যাই। লিগন ডক্টরদের বলতে থাকে, দেখছেন জং তেইউল পালানোর কথা বলছে। বিকেলে প্রার্থনার জন্য সে তাকে নিয়ে চার্চে আসে। লিগন জানতে চায় তেইউল কি দোয়া করেছে।
তেইউল বলে সে দোয়া নয়, থ্রেট করেছে। তারা তো কোনো পাপ করেনি, তাহলে তাদের জীবনে কেন এত সমস্যা? আর সে জানতে চেয়েছে সৃষ্টিকর্তা কি সত্যিই তাদের সাথে আছে। এভাবেই লিগন তার খেয়াল রাখতে রাখতে তার বিছানার পাশেই ঘুমিয়ে পড়ে। তেইউল লুকিয়ে তাকে দেখতে থাকে। পরদিন সকালে ইয়ং চলে যাবে বলে ওনসাবকে তার ড্রেসটা দিতে চাইলে ওনসাব বলে, আরে এটা তুমি রেখে দাও, এগুলো দিয়ে আমি কি করব? দুনিয়াতে কত মানুষ আসে যায়, তুমিও চলে যাও, আমি তোমাকে বাইরে ছাড়তে যাব না। ইয়ং বলে সে যেন ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নেয়। আচ্ছা, যদি লাইসেন্স হয়ে যায় তোমার 65 নম্বর স্বপ্ন কি হবে? উনসাব বলে, কি? আমার আর কোনো স্বপ্ন নেই। ইয়ং বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, বাই। কি? তুমি যাচ্ছ? আছে আছে না তোমার সাথে আরেকবার দেখা হওয়ার স্বপ্ন। এই কথাটা শুনে ইয়ং এর চোখে পানি চলে আসে। ভাই, আমার নিজেরই পানি চলে আসছে। ইয়ং তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলে, অবশ্যই আমাদের দেখা হবে, কোনো একদিন আমাদের আবারও দেখা হবে। উনসাব কাঁদতে শুরু করে। বাইরে এসে সে অনবি কাবির দিকে তাকায়। অনবি তাকে দেখায় সে এখনো তার উপর নজর রাখছে। সন্ধ্যায় তারা দুজন একসাথে বসে কথা বলছিল। তেইউল বলে তার সাথে এভাবে সময় কাটাতে খুব ভালো লাগছে, তাদের এবার নতুন কিছু ট্রাই করা উচিত। তারা একসাথে মুভি দেখবে, একসাথে খাবার খাবে, একসাথে ঘুরতে যাবে, আর সেই সমস্ত কিছু করবে যা কিছু তারা কখনো করেনি। লিগন বলে, জং তেইউল। তেইউল তাকে একটা কথাও বলতে দেয় না, সে আরো বলতে শুরু করে, যদি তুমি চলে যেতে চাও তাহলে কিচ্ছু বলো না, আমি তোমায় যেতে দেব না। চলো একটা কাজ করি, আমরা দুনিয়ার চিন্তা বাদ দিয়ে শুধু নিজেদের কথা ভাবি, আমরা এভাবে আসা যাওয়া করব, এভাবে আমরা বেঁচে থাকবো। তার এসব কথায় লিগন তার দিকে এভাবে তাকাতেই তেইউল বলে, আমি জানি তুমি কি সব প্ল্যান করছো, তুমি আবার অতীতে যেতে চাও। লিরিম এই দুনিয়াতে আসার আগে তুমি তাকে ধরতে চাও, তাহলে তো আমি তোমাকে কোনোভাবেই চিনতে পারবো না। যদি আমাদের দুনিয়া এভাবেই চলতে থাকে তাহলে আমরা একে অপরের থেকে আলাদা হয়ে যাব। লিগন বলে, আমাদের দুনিয়া আরো আগে থেকেই অনেক খারাপ হয়ে গেছে। অতিবাহিত হয়ে যাওয়া দিনগুলো বদলানোর পিছনে অনেকগুলো কারণ আছে, আর এর জন্য এটাই একটা রাস্তা আছে। লিগন তেইউলের কাছে আবদার করে সে যেন তাকে না আটকায়, যদি সে তাকে আটকায় তাহলে সে যেতে পারবে না। তেইউল প্রচন্ড কাঁদতে শুরু করে। সে বলে, লিরিমকে খুঁজতে গিয়ে যদি তুমি হারিয়েও ফেলো আমাকে, তবুও তোমাকে ব্রহ্মাণ্ডের সমস্ত দরজা খুলে আমার কাছে ফিরে আসতে হবে। তুমি আমায় প্রমিস করো যে তুমি আমার কাছে ফিরে আসবে, চাই যত বাধা আসুক, তোমাকে আসতেই হবে। তার এইসব কথা শুনে লিগন বলে সে যত কষ্টই হোক, যত বাধাই আসুক, সে অবশ্যই তার কাছে ফিরে আসবে। লিগন তাকে বুকে জড়িয়ে নেয়, প্রমিস করে সে অবশ্যই তার কাছে ফিরবে। কিংডম অফ কোরিয়াতে লিরিম কুকে তার গোপন আস্থানায় ডাকে। সে বলে সে তো কোনো উঁচু জায়গাতে পৌঁছাতে পারলই না, এর উপর প্রাইম মিনিস্টার থেকে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সে রানী তো দূরের কথা, প্রজার আশেপাশেও থাকতে পারল না। কু বলে সে এর থেকেও উঁচু জায়গায় যাওয়ার প্ল্যান করেছে। লিরিমের ছাতা দেখিয়ে বলে এটাই হয়তো তার জন্য উঁচু জায়গা, কিন্তু রাজার কাছে যে জিনিস রয়েছে যার মাধ্যমে সে প্রাচীর পার করে, তার তো সেটার প্রয়োজন। তাহলে তাদের দুজনের কাছে সেই শক্তি থাকবে, চাইলেই তারা সবকিছু করতে পারবে। এ কথায় লিরিম বলে এর থেকেও ভালো একটা উপায় আছে। এই বলে সে তার গলা চেপে ধরে। কোর থেকে লিরিম শুধুমাত্র একটা জিনিসের আশাই করেছিল, হয়তো সে লিগনকে পেত, তা নয়তো কোরিয়া সাম্রাজ্য, কিন্তু কো তো দোনো বাজিতেই হেরে গেছে। এখন শুধু একটা কাজের বিনিময়ে সে তাকে বাঁচিয়ে রাখতে পারে। লিগনের মায়ের মৃত্যুবার্ষিকীর সভাতে সে যে করেই হোক লিরিমকে যেন সামিল করে দেয়। তার প্ল্যান হচ্ছে সেই সভাতে সে জিহুনের মা অর্থাৎ হিয়েকে নিয়ে আসবে এবং তাকে রানী হিসেবে ঘোষণা করবে, আর সবাইকে বলে দেবে এই কিংডম অফ কোরিয়ার মতো আরো একটা দুনিয়া রয়েছে যার নাম রিপাবলিক অফ কোরিয়া। সাথে সাথে সময় থেমে যায়। লিরিম বুঝতে পারে লিগন চলে এসেছে। কুকে এখানে রেখে সে চলে যায়। মহলে দাদি লিগনকে দেখে খুব খুশি হয়। লিগন তার দাদিকে ধন্যবাদ জানায় সেদিন সে থেকে যেতে দিয়েছিল। দাদি বলে তার সব মনে আছে। অফিসে আসতেই সে রাজা লির ছেলের বিষয়ে জানতে চায়, মো কি খেয়াল করেছে ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল কিনা। মো বলে হ্যাঁ একদম। লিগন জানতে চায় এখন সে কোথায় আছে। মো বলে এই তো আর কিছুক্ষণের ভিতরেই সে দেশ ত্যাগ করবে। লিগন বলে সে নিজে তাকে ছাড়তে যাবে। সিয়নহিয়ন প্রায় চলে যাচ্ছিল, এমন সময় রয়্যাল গার্ডসদের গাড়ি এসে তার গাড়িটা আটকে দেয়। সে রাজাকে দেখে হেসে বলে, ওহো, আফসোস হচ্ছে দেখে, আমার বাবার মৃত্যুর পর আমি একা একা সবকিছু পালন করলাম, কোথায় ছিলেন এতদিন, আর হুট করে আজ একদম সামনে। লিগন বলে সে কি তাকে ভুলে গিয়েছে।
যেদিন লিরিম রাজদ্রোহ করেছিল, মহলের পিছনের গেটে তার পায়ে কেউ একজন গুলি করেছিল। এই সমস্ত কথা শুনে সে অবাক হয়ে যায়। লিগন তার সামনে বুলেটটা দিয়ে তাকে মনে করিয়ে দেয় এটা সেই ছিল, এবং গাদ্দারের সমান অপরাধী হওয়ায় লিগন তাকে চিরজীবনের জন্য রাজ্য থেকে বহিষ্কার করে দেয়। তাকে বলে দেয় সে যেন আর কোনোদিন এই কোরিয়াতে পা না রাখে। শিনজে কিংডম অফ কোরিয়ার সেই জায়গাটাতে এসে দাঁড়ায় যে ব্রিজের উপর থেকে তার মা তাকে সহ ঝাঁপ দিতে চেয়েছিল। মিন এত বছর পর তার ছেলেকে দেখে জানতে চায় সে কি সত্যিই তার ছেলে কাং হিও মিন। শিনজের কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। সে বলে, মা, সত্যি কি তুমি আমায় হারিয়ে ফেলেছিলে? সত্যি কি আমি হারিয়ে গিয়েছিলাম, নাকি ইচ্ছে করে আমায় দূরে সরিয়ে দিয়েছিলে? আমি তোমার কাছে এত বড় বোঝা হয়ে গিয়েছিলাম। কেন তুমি আমাকে তোমার কাছে রাখোনি? কেন আমায় দূরে সরিয়ে দিয়েছিলে? কি অপরাধ ছিল আমার? তার মা কাঁদতে শুরু করে। সে তার কাছে ক্ষমা চেয়ে বলে সেই মুহূর্তে সে শুধু চেয়েছিল তার ছেলে যেন ভালো থাকে, একটা ভালো জীবন পায়। সে তাকে জীবিত দেখতে চেয়েছিল। শিনজে বলে, আমি কখনোই একটা ভালো জীবন চাইনি। আমি তো শুধু তোমার সাথে থাকতে চেয়েছিলাম। আর হ্যাঁ, আমি তোমায় বেশি কিছু বলবো না। আমার কাছে মাফ চাইতে হবে না। আমার জীবনে শুধু একটাই চাওয়া ছিল, কোনো একদিন নিজের চোখে তোমায় দেখব। তোমায় দেখে নিয়েছি। আমি শুধু চেয়েছিলাম এই দুঃস্বপ্ন থেকে জেগে উঠতে। মা, সেদিন তুমি আমায় ছেড়ে গিয়েছিলে, আজ আমি তোমায় ছেড়ে যাচ্ছি। এই বলে শিনজে চলে যায়। তার মা পাগলের মতো কাঁদতে থাকে। সন্ধ্যায় তারা দুজন একসাথে বসে মহলের বারান্দায় কথা বলে। শিনজে এসব কিছুর জন্য তাকে ধন্যবাদ জানায়। লিগন বলে ধন্যবাদের কোনো প্রয়োজন নেই, এবার তার ঋণ পরিশোধ হয়েছে। পরদিন সকালে লিরিম রিপাবলিক অফ কোরিয়াতে চলে আসে। বাড়ি আসতে হিয়ে তার জন্য খাবার নিয়ে আসে। সে ইচ্ছে মতো খাবার তুলে প্রতিবারের মতো ঘাবস গোবস খেতে শুরু করে। লিরিম খাবার মুখে দিতেই তার মুখে এমন রহস্যময় হাসি দেখে লিরিম বুঝতে পারে খাবারে বিষ মিশানো। হিয়ের মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। হিয়ে প্রচন্ড খুশিতে বলে সে আজ অনেক খুশি। সে কি সৃষ্টিকর্তার কাছে দোয়া করেছিল নাকি তার মৃত্যুর জন্য? এত কিছুর পর, এত কষ্টের পর সে ফাইনালি আজকে মরতে পারবে। লিরিম প্রচন্ড রেগে যায়। সে কোনোভাবেই তাকে মরতে দিতে পারে না। সে মিস ব্যাককে ডাকে। সে শিশিতে ইঞ্জেকশন পুশ করতেই সাথে সাথে সময় থেমে যায়। এইসবে লিরিম পাগলের মতো করতে শুরু করে। সে নিজেও কোনোভাবে চেষ্টা করতে পারে না, কারণ যখন সময় থেমে যায় তখন কোনো কিছুরই মুভমেন্ট হয় না। এবার সে বাঁশি আর পিস্তলটা নিয়ে বেরিয়ে আসে। বাহিরে আসতেই লিগনকে দেখতে পায়। সে তার সামনে এসে দাঁড়ায়। লিরিম অবাক হয়ে যায় সে কিভাবে এই জায়গাটা খুঁজে বের করেছে। যে দুনিয়া তার থামানোর কথা ছিল, লিগন এটাকে কিভাবে থামিয়েছে। লিরিম বলে সে মৃত্যু থেকে পিছু ছাড়িয়ে নিয়েছে, কিন্তু তার থেকে পিছু ছাড়াতে পারছে না কেন। লিগন বলে, আমি তো একা নই। কেউ তোমার পিছু করে, কেউ টাইম সেট করে, কেউ তোমার ধরা পড়ে যাওয়ার দোয়া করে, আর আজ কেউ তোমার সাথে লড়াই করতে চায়। 25 বছর যাবৎ মানপাশচিয়কবাসী ব্যবহার করে নিজের মৃত্যুকে থামিয়েছ। তোমার জন্য আজ অন্য দুনিয়া মরতে বসেছে। আর কত? এবার তো অন্তত এই খেলা শেষ হওয়া উচিত। এটুকু বলতেই লিরিম তার দিকে বন্দুক তাক করে শুট করে। আপাতত সময় থমকে আছে, কোনো লাভ হবে না। সবকিছু স্বাভাবিক হলে লিরিম তাকে শুট করেই দিবে। এমন সময় গুলি এসে তার পায়ে লাগে। আমরা শিনজে আর ইয়ংকে দেখতে পাই। লিগন তার বাঁশিটা পকেট থেকে নিয়ে নেয়। বাঁশিটা নিয়ে নিলেও সেই প্রাচীর কোনোভাবেই উন্মোচন করতে পারছিল না। এরপর বাঁশিটা আবারও লিরিমের হাতে দিতেই প্রাচীর উন্মোচন হতে শুরু করে। তবে এবার সবকিছু খুব ভিন্নভাবে হয়। লিরিম তাদের বলে এই দিনটার জন্যই সে অপেক্ষা করছিল। প্রাচীরের ওই প্রান্তে অনন্ত জীবন তাদের জন্য অপেক্ষা করছে। যদি সে চায় তাহলে সে আর লিগন মিলে ওই পারে গিয়ে অনন্ত জীবন বেঁচে থাকতে পারবে। তবে লিগন তাকে বলে সে অনন্ত জীবন বেঁচে থাকার স্বপ্ন কখনোই দেখেনি। লিরিম বলে দুটো বাঁশির টুকরো মিলিত হওয়ার ফলে এর শক্তি পুরো হয়ে গেছে। তাকে এমন স্বার্থপরের মতো কথা বলতে দেখে লিগন বলে তার ভাগ্যে এক ভয়ানক মৃত্যু অপেক্ষা করছে। সে তাকে কোনোদিনই এভাবে বাঁচিয়ে রাখবে না। সে যেই অনন্ত জীবনের কথা ভাবছে এটা কারো ভাগ্যেই নসিব হবে না। লিগন সিদ্ধান্ত নেয় সে তার পোর্টালকে চিরতরে বন্ধ করে দেবে। সে অতীতে গিয়ে সবকিছুই শেষ করবে, যাতে লিরিম পরবর্তীতে কোনোভাবেই এই প্রাচীর পার করতে না পারে। এবার ঘটনা চলে আসে সেই জায়গাটাতে। শিনজে লিরিমকে বন্দি করে রিপাবলিক অফ কোরিয়াতে নিয়ে আসে। লিগন মহলে ফিরে আসে, তবে তার মনে এক শঙ্কা ছিল লিরিমকে থামানোর জন্য যদি সে অতীতে যায় তাহলে বর্তমানের সবকিছুই মুছে যাবে। তাই সে সিদ্ধান্ত নেয় যদি তার কিছু হয়ে যায়, সে যদি আর কখনো ফিরে না আসে, তাহলে যেন রাজা লির নাতি সিজিনকে পরবর্তীতে তার আসনে বসানো হয়। কারণ সে চাইছিল তার অবর্তমানেও যেন রাজ্যের কোনো ক্ষতি না হয়।
তবে তার এই সমস্ত সিদ্ধান্তে দাদি নোয়া প্রচণ্ড কষ্ট পায়। তার মনে হচ্ছে সে তার নাতিকে হয়তো হারিয়ে ফেলবে, আর কখনোই হয়তো সে তার সামনে এসে দাঁড়াবে না। অন্যদিকে এই সমস্ত বিষয়গুলো তেইউলও খুব অদ্ভুতভাবে অনুভব করতে পারে। তার মনে হচ্ছে তার ভালোবাসার মানুষটা হয়তো খুব কঠিন এক সিদ্ধান্ত নিতে চলেছে। তাই সে দ্রুত লিলিমের সাথে কথা বলতে আসে। সে জানতে চায় বাঁশিটা সে কোথায় রেখেছে। সে কি পাগল হয়ে গেছে? কি সব কথা বলছে? সে ওই বাঁশি নিয়ে কি করবে? তেইউল কি জানে না প্রাইম মিনিস্টার কু আর তার ভাতিজা লিগনের জীবন সে কিভাবে জাহান্নাম করে তুলেছে? আমরা দেখতে পাই প্রাইম মিনিস্টার কু তার মাকে কল করে। দেখানো হয় এর আগেও কু তার মাকে কল করে বলেছিল সে যখনই তার মাকে কল করবে আর জানতে চাইবে তার মা আজ কি রান্না করেছে, তার মা যেন উত্তরে সবসময় বলে ম্যাকরেল মাছ রান্না করেছে। তার মায়ের কাছে এসব অদ্ভুত মনে হচ্ছে। সে কেন ম্যাকরেল মাছের কথা বলবে? কু তার মাকে রিকোয়েস্ট করে বলে তার মা যেন ঠিক এমনটাই করে। সে যখনই তাকে কল করবে জানতে চাইবে আজ কি রান্না করেছে, তার মা যেন ম্যাকরেল মাছের কথা বলে। তার মা রাজি হয়। তবে আজ কু তার মাকে কল করে জানতে চায় তার মা রান্নায় কি বানিয়েছে। ওপার থেকে তার মা বলে সে আজ রান্নায় সুজিবি স্যুপ বানিয়েছে। এই কথাটা শুনতেই কু হাউমাউ করে কাঁদতে শুরু করে, কারণ সে বুঝতে পেরেছে লিরিম তার মাকেও পরিবর্তন করে ফেলেছে। অন্যদিকে মহলে দাদি নোয়া আর লিগন দেখতে পায় লিরিমের ষড়যন্ত্রে রাজকুমার লির নাতনির গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে সিজেন মারা গিয়েছে। সে তেইউলকেও ভয় দেখাতে শুরু করে যদি তার ভালোবাসার মানুষটা অতীতে গিয়ে সবকিছু পাল্টানোর চেষ্টা করে তাহলে লিগনের স্মৃতি থেকে তেইউল চিরতরে মুছে যাবে। এবার তেইউল লুনার সাথে দেখা করতে আসে। তাকে ছাড়তেই লুনা জানতে চায় সে তাকে কেন ছেড়ে দিচ্ছে। কিছুদিনের মধ্যে সে মারা যাবে বলে কি তেইউলের তার জন্য মায়া হচ্ছে? তেইউল বলে কে বলেছে সে মারা যাবে? সে আরো অনেক কাল বেঁচে থাকবে। এবার সে লুনাকে বলে সে যেন তার বাড়ি গিয়ে তেইউল সেজে তার বাবার খেয়াল রাখে। সে কিছুদিনের জন্য কোথাও যাচ্ছে। এবার সে শিনজের সাথে কথা বলতে আসে। শিনজে জানতে চায় সে লুনাকে কেন ছেড়ে দিয়েছে। এই কথায় তেইউল বলে তার কাছে তো সেই বাঁশিটা আছে যেটা লিরিমের কাছে ছিল। তেইউল তার কাছ থেকে সেই বাঁশিটা চায়। শিনজে কিছুতেই তাকে দিতে চায় না। সে বলে এমনটা সে কখনোই করতে পারবে না। শিনজে বুঝতে পারে তেইউল সে বাঁশি নিয়ে কিছু একটা তো করবে। সে কোথাও না কোথাও তো যাবে। তেইউল তার কাছে খুব অনুরোধ করে বলে সে এভাবে কখনোই বেঁচে থাকতে পারবে না। শিনজে যেন তাকে বাঁশিটা দিয়ে দেয়। শিনজে খুব কষ্ট পেয়ে বলে আমি সারা জীবন এটাকে গোপনই রাখতে চেয়েছিলাম। তেইউল, আমি তোমাকে ভালোবাসি। আমি সবসময় শুধু তোমার কথাই ভাবি। তাহলে আমি কিভাবে তোমাকে সেখানে মরতে যেতে দিতে পারি? এই কথাগুলো শুনে তেইউলেরও খুব খারাপ লাগে। সে বলে শিনজে, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, এর উপর আমি তোমায় আরো কষ্ট দিচ্ছি। তুমি যেভাবে আমাকে ভালোবাসো ঠিক একই রকম ভাবে আমিও কাউকে খুব ভালোবাসি। আর সে এখন খুবই একা। আমি তাকে এভাবে হারাতে চাই না। শিনজে প্লিজ আমায় বাঁশিটা দিয়ে দাও। এই কথাগুলো শুনে শিনজে একদম স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে লিগন দাদির কাছে শেষবারের মতো অনুমতি নিতে আসে। দাদি, একটা কথা বলবো? আমি ওই দুনিয়া থেকে যেই কবিতার বই এনেছিলাম, ওই কবিতার বই তোমার জন্য অনেক বড় উপহার ছিল। কারণ ছোটবেলায় তুমি আমাকে ওইসব কবিতা শুনিয়ে তো ঘুম পাড়াতে। অর্থাৎ লিগনও বুঝতে পেরেছে তার দাদিও অন্য দুনিয়া থেকে আসা একজন মানুষ। দাদি বলে তাহলে রাজা সাহেব কখনো তার কাছ থেকে এই বিষয়ে কেন জানতে চায়নি? লিগন বলে সে ভেবেছিল যদি এমনটা সে জানতে চাইতো তার দাদি হয়তো তাকে ছেড়ে সেই দুনিয়ায় চলে যেতে চাইবে। এই কথাগুলো শুনে দাদির খুব কষ্ট লাগে। লিগন বলে দাদি, আমি শুধু শেষবারের মতো তোমার কাছে অনুমতি চাইছি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে অবশ্যই তুমি নিজের খেয়াল রাখবে। এই কথা বলে লিগন চলে যায়। দাদি হাউমাউ করে কাঁদতে শুরু করে। লিগন ম্যাক্সিমাসকে নিয়ে সেই বাঁশবাগানে আসতে আবারও তার সামনে সেই ইয়ংকে দেখতে পায়। সে তার পথ ছাড়তে বলায় ইয়ং বলে সে কখনোই তাকে একা যেতে দেবে না। সে যেখানেই যাবে সেও তার সাথে যাবে। রাজা সাহেব, যদি সেটা এমন জায়গাও হয় যেখানে যাওয়ার পর আর ফিরে আসা যাবে না, তবুও আমি আপনার সাথেই যেতে চাই। এবার সে বাঁশির সাহায্যে প্রাচীর উন্মোচন করে। তাকে নিয়ে সেই প্রাচীর ভেদ করে অন্য দুনিয়াতে চলে যায়।